প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা এই মুহূর্তে ফেসবুক পেজের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সকলকে আমাদের ফেসবুক পেজ ফিজিক্স আড্ডাতে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে শুভ সকাল। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ এই বিশ্ব করোনা মহামারীর সময়ে ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার মধ্যে ধরে রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছি। তার মধ্যে অনলাইন ক্লাস, অনলাইন সেমিনার এবং ওয়েবনিয়ার। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের ষষ্ঠ ওয়েবনিয়ার, এবং আপনারা অলরেডি জেনেছেন যে আমাদের ওয়েবনিয়ারগুলোতে দেশের এবং দেশের বাইরের সব নামকরা পদার্থ বিজ্ঞানীরা অংশগ্রহণ করছে। আজকে আমাদের মাঝে ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অ্যাস্ট্রোফিজিসিস্ট এবং পার্টিকেল ফিজিসিস্ট ডক্টর অভিজিৎ ভট্টাচার্য স্যার উপস্থিত আছে। তো স্যারকে আমি আমাদের ওয়েবনিয়ারে স্বাগতম। স্যার ইতিমধ্যে আমাদের ওয়েবনিয়ারে সংযুক্ত হয়েছেন। স্যার শুভ সকাল। স্যার শুভ সকাল, ধন্যবাদ। স্যার স্যার আপনি জেনেছেন যে আমরা আমাদের ওয়েবনিয়ারটাকে 3টা ভাগে ভাগ করি। স্যার আমি প্রথমে আপনাকে আমাদের ছাত্রছাত্রী এবং যারা ফেসবুকের মাধ্যমে প্রোগ্রামটি দেখছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিব। এরপরে স্যার আপনার বক্তব্যের জন্য সে সময় থাকবে। তারপরে স্যার আপনি অনুমতি দিলে আমরা ডিসকাশন এবং কোশ্চেন সেশনের জন্য একটু সময় রাখবো। তো স্যার প্রথমেই আমি আপনি যে অনুমতি দেন আমি আপনার সম্পর্কে কিছু বলতে চাই। অবশ্যই। আমাদের আজকের যে ওয়েবনিয়ারের টাইটেল আপনারা জেনেছেন যে ফান্ডামেন্টাল কনস্টিটিউয়েন্ট অফ ম্যাটার অ্যান্ড দেয়ার ইন্টারাকশন। আপনারা অলরেডি গত কয়েকদিনের যে ওয়েবনিয়ার সেখান থেকে কিন্তু আমরা যে জিনিসগুলো জেনেছি যে বেসিক নিউক্লিয়ার ফিজিক্সের বিষয়গুলো এবং আমরা যে নিউক্লিয়াসকে ভাঙতে পারি, সেখানে নিউক্লিয়াসকে ভাঙলে আমরা যে যে জিনিস পাই প্রোটন, নিউট্রন এবং তাদেরকেও যে ভাঙা যায়, সেখানে যে আরো ফান্ডামেন্টাল পার্টিকেল সেখান থেকে পাই, সেই সম্পর্কে কিন্তু অলরেডি আপনাদের ধারণা হয়েছে। আপনারা গত 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 কয়েকদিন আমরা স্টার এবং স্টারের ফুয়েল সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে আমরা জানবো এই ফান্ডামেন্টাল পার্টিকেল গুলো মানে ইন্টারাকশন কিভাবে করে এবং তাদের বিভিন্ন বিষয় নিয়ে স্যার আমাদেরকে জানাবেন। তো মূল বিষয়ে যাওয়ার আগে আমি স্যার সম্পর্কে আপনাদেরকে একটু বলতে চাই। ডক্টর অভিজিৎ ভট্টাচার্য স্যার স্যার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগে প্রফেসর হিসেবে কর্মরত আছে এবং স্যার তার বিএসসি ডিগ্রি সম্পন্ন করেছেন প্রেসিডেন্সি কলেজ কলকাতা থেকে। এরপরে স্যার এমএসসি ডিগ্রি সম্পন্ন করেছেন আইআইটি কানপুর থেকে। তারপরে স্যার বোস ইনস্টিটিউট কলকাতা থেকে তার পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছে। এরপরে স্যার পোস্টডক সম্পন্ন করেছে ফ্রাঙ্কফুর্ট থেকে। এছাড়া স্যার ভিজিটিং প্রফেসর এবং কোলাবোরেশন মেম্বার হিসেবে কাজ করছে জার্মানির এবং পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের সাথে এবং জাপান, ইতালি, ফ্রান্স সহ আরো বেশ কিছু দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে। স্যারকে আমরা পেয়ে খুবই আনন্দিত। স্যারের প্রফেশনাল ক্যারিয়ার আমরা দেখতে পাচ্ছি যে স্যার প্রথমে স্যারের ক্যারিয়ার যে আমরা দেখি যে কলকাতা বিশ্ববিদ্যালয়, এবং তার আগে স্যার ছিল স্কটিশ চার্চ কলেজ কলকাতা এবং বিভিন্ন জায়গার ফেলো এবং রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে স্যার কাজ করছে। স্যারের রিসার্চ ইন্টারেস্ট আমরা যদি দেখি, স্যার যেহেতু পার্টিকেল এবং হাই এনার্জি ফিল্ডে কাজ করে, আমরা স্যারের রিসার্চ ইন্টারেস্ট ওই দিকেই পাই। আলট্রা রিলেটিভিস্টিক হেভি আয়ন পলিউশন, ফেজ ট্রানজিশন ইন স্ট্রংলি ইন্টারেক্টিং ম্যাটার এবং নিউটন স্টার। আমাদের সবারই নিউটন স্টার সম্পর্কে আগ্রহ আছে। আশা করি স্যারের কাছ থেকে আমরা এটা সম্পর্কে কিছু ধারণা পাবো। এবং স্যারের দেশে এবং মানে ইন্ডিয়াতে এবং ইন্ডিয়ার বাইরে সব নাম করা, বিশ্বের সব নাম করা জার্নালে 100টার উপরে পাবলিকেশন আছে। এবং স্যারের মতো একজন বিজ্ঞানীকে পেয়ে আমরা আসলে খুবই আনন্দিত। আমাদের ওয়েবনিয়ারে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকলের পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে স্যার অনেক ব্যস্ততার পরেও আমাদেরকে সময় দিয়েছে। এখন আমি স্যারের কাছে যাব। স্যার আপনাকে আবার স্বাগতম জানাই এবং আপনি স্যার আমাদের ওয়েবনিয়ার এখন আপনি স্যার শুরু করতে পারেন আপনার টক। স্যার ওকে, প্রথম কথা ধন্যবাদ ডক্টর প্রীতম দাসকে এই সুযোগ দেওয়ার জন্য। সুযোগ দেওয়া বলতে দু রকমের। হ্যাঁ স্যার আমরাই কৃতজ্ঞ স্যার, আপনার সময় দিয়েছেন। দু কারণে ধন্যবাদ। একটা হচ্ছে বলার সুযোগ দেওয়ার জন্য, একটা হচ্ছে বাংলায় বলার সুযোগ তো বেশি হয় না, সেই বাংলায় বলারও একটা সুযোগ পাওয়া গেছে সবার সামনে। এবার আমার এই লেকচারটা নিয়ে দু একটা কথা বলার শুরুর আগে, সেটা হচ্ছে যে এটা এক্সপার্টদের জন্য নয়, পার্টিকেল ফিজিক্সের এক্সপার্টদের জন্য নয়। যারা আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট পড়ছেন এবং তাদের কাছে পার্টিকেল ফিজিক্সটা কি, কেন, তার সম্বন্ধে একটা আইডিয়া দেবার জন্য মূলত এই
আলোচনাটা করা। আমি মোটামুটি যেটা আলোচনা করব সেটা হচ্ছে একদম শুরুর থেকে পার্টিকেল ফিজিক্সের ধারণাটা কি ছিল, মানে আমরা একটা জিনিসকে ভাঙতে 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 কতটা ছোট জায়গায় পৌঁছতে পারি, এটাই থাকবে মূলত আমার এই লেকচারের মূল থিম। এবং তারপরে শেষের দিকে কিছুটা অংশ অবশ্যই জুড়ে থাকবে পার্টিকেল ফিজিক্সের গত 10 বছরের মধ্যে সব থেকে বড় আবিষ্কার অর্থাৎ হিগস বোসনকে কেন্দ্র করে। হিগস বোসন কেন এবং তার আবিষ্কার নিয়ে আমি শেষ 5-7 মিনিট সময় নেব। তাহলে আমি শুরু করছি সবার অনুমতি নিয়ে। টাইটেল টক, আমার টকের টাইটেল সবাই দেখতে পাচ্ছেন, দ্য ফান্ডামেন্টাল কনস্টিটিউয়েন্টস অফ ম্যাটার অ্যান্ড দেয়ার ইন্টারঅ্যাকশনস। ঠিক আছে, তো আমরা ফিজিক্সে অনেক কিছু নিয়ে ডিল করি। আমি টাইটেলটা দেখতে পাচ্ছেন, ফ্রম ভেরি বিগ টু ভেরি স্মল, আমাদের গ্যালাক্সি, তার থেকে যদি একটু ছোটতে যাই আমাদের পৃথিবী, তার থেকে যদি আরেকটু ছোটতে যাই পাহাড় পর্বত, আরো ছোটতে চলে আসি যদি অ্যাটম। এবং ফিজিক্স ট্রিটমেন্ট করার ডিফারেন্ট স্কেল থাকে। অবশ্যই আমরা সেন্টিমিটারে গ্যালাক্সির সাইজ মাপি না বা আর্থের সাইজ মাপি না, এবং যখন আমরা আমাদের অ্যাটমের সাইজ মাপি তখন আমরা নিশ্চয়ই কিলোমিটারে মাপি না। তো প্রত্যেকটা জিনিস মাপার একটা মূলত স্কেল থাকে, প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা স্কেলে আমরা মাপি, এবং ফিজিক্স এই প্রত্যেকটা স্কেলে আলাদা আলাদা ভাবে আমাদের সামনে ধরা দেয়। কিন্তু কি রকম ভাবে ধরা দেয়, কত রকমের তাদের মধ্যে ইন্টারঅ্যাকশন হয়, সেটা আমরা এবার আস্তে আস্তে দেখব। তার আগে জাস্ট শুরু করার আগে আমরা একটু দেখে নিই যে আমরা আশেপাশে যা দেখি তার কম্পোজিশন কিরকম। মূলত বাঁদিকে আছে হচ্ছে আর্থের ক্রাস্টটা, মানে আর্থের সারফেসটা, উপরিভাগটা, যার মধ্যে প্রায় অর্ধেকটা হচ্ছে অক্সিজেন, তারপরে সিলিকন প্রায় 25-26%, তারপরে অ্যালুমিনিয়াম আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে, এবং অন্যান্য জিনিস প্রায় 9-10%। আর আমাদের হিউম্যান বডিতে অক্সিজেন হচ্ছে আবার 65%, কার্বন 18%, এবং অন্যান্য জিনিস আছে। ঠিক আছে, এবার আলোচনা শুরু করা যাক প্রত্যেকটা জিনিস সবকিছু ছোট ছোট কি নিয়ে তৈরি। আমি আমার আলোচনা শুরু করব পিরিয়ডিক টেবিল থেকে, যেটা সাধারণত ক্লাস 8-9-10 এর মধ্যেই সবাই পড়ে ফেলে। যে আমাদের আশেপাশে যেগুলো আছে সেগুলো নানা রকম মৌল বা এলিমেন্ট, হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এইসব। আমরা বহুদিন অব্দি গত শতাব্দী বলা উচিত না, ইনফ্যাক্ট তার আগের শতাব্দীতে আমরা জেনে ফেলেছিলাম যে বেসিক কনস্টিটিউয়েন্টস গুলো হচ্ছে নানা রকম মৌল। তো এত অবধি জানা ছিল, এবং মেন্ডেলিভ তার পিরিয়ডিক টেবিলটি তৈরি করেন। এটা যেটা দেখা যাচ্ছে স্ক্রিন, এটা কিন্তু মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল নয়, এটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল। দুটোর মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে। একটা অ্যাটমিক ওয়েটের ভিত্তিতে তৈরি করেছিলেন মেন্ডেলিভ, এবং এটা অ্যাটমিক নাম্বারের ভিত্তিতে তৈরি হয়েছে। প্রথম অ্যাটমের কনসেপ্ট আসে যেটাকে বলা হয় আর্লি প্লাম পুডিং মডেল। প্লাম পুডিং মডেলটা কি ছিল? প্লাম পুডিং মডেলটা বেসিক্যালি ছিল হচ্ছে যে একটা পুডিং এর মধ্যে যেন কতগুলো প্লাম বুঝে দেওয়া হয়, ঠিক সেরকম ভাবে ইলেকট্রন গুলো আছে। অর্থাৎ আমরা এটা জানতাম যে মৌল বা এলিমেন্টরা হচ্ছে, বা একটা অ্যাটম হচ্ছে, মানে আমি যেখান থেকে আলোচনাটা শুরু করছি, তারা চার্জ নিউট্রাল, অর্থাৎ তাদের ইলেকট্রিক চার্জ নেই। তাহলে একটা মিডিয়াম আছে যেটা একটা পুডিং এর মতো, যেটা পজিটিভলি চার্জ, আর তার মধ্যে নেগেটিভলি চার্জ ইলেকট্রন আছে। এই প্লাম পুডিং এর ধারণাটা বেশ কিছুদিন ধরে ছিল। সমস্যা বাঁধলো এই এক্সপেরিমেন্টটা নিয়ে। এই এক্সপেরিমেন্টটা একটা যুগান্তকারী এক্সপেরিমেন্ট নিউক্লিয়ার বা পার্টিকেল ফিজিক্সে বলতে পারেন। এই এক্সপেরিমেন্টটা যেটা বললো, সেটা এক্সপেরিমেন্টে যেটা করলেন রাদারফোর্ড, সেটা হচ্ছে উনি যেটা করলেন কতগুলো বেসিক্যালি থিন শেল নিয়ে, একটা থিন শেল নিয়ে তার মধ্যে কিছু হিলিয়াম বম্বার্ড করলেন, গোল্ডের ওপর হিলিয়াম বম্বার্ড করলেন। ঠিক আছে, এবার হিলিয়াম মানে বেসিক্যালি আলফা পার্টিকেল, তাতে 2টো প্রোটন এবং 2টো নিউট্রন আছে। এবং রাদারফোর্ড যেটা দেখলেন, প্রতি 8000-এ একটা আলফা পার্টিকেল উল্টো দিকে ফিরে চলে আসছে। আমি এটা আবার রিপিট করছি, এটা খুব ইন্টারেস্টিং অবজারভেশন। প্রতি 8000-এ একটা আলফা পার্টিকেল উল্টো দিকে ফিরে চলে আসছে। উল্টো দিকে ফিরে আসার কি কারণ? কারণ এই আলফা পার্টিকেল বা হিলিয়াম নিউক্লিয়াস এই পজিটিভলি চার্জ, এবং
আমি যে জায়গায় এটাকে হিট করছি সেখানে নিশ্চয়ই কোথাও একটা পজিটিভ চার্জ আছে যে এটাকে রিপালশন করছে এবং রিপালশনের জন্য সে ফিরে চলে আসছে। আমি একটু আগের স্লাইডটায় ফিরে যাই। আমি যদি দেখি এটা হচ্ছে আমার অ্যাটমের মডেল, তাহলে এই অ্যাটমের মধ্যে আলফা পার্টিকেল গুলো এসে পড়ছে এবং ওই যে সাদা বা ক্রিমি পজিটিভ পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা পজিটিভলি চার্জ, আলফা পার্টিকেল পজিটিভলি চার্জ, একটা আরেকটাকে রিপালশন করছে, ফিরে আসছে। অসুবিধা তো কিছু ছিল না। অসুবিধাটা হচ্ছে যে আমার ওই যখন প্লাম পুডিং মডেল যদি থাকে তাহলে থিওরিটিক্যাল এক্সপেরিমেন্ট হচ্ছে, দেখুন আমি নিচে লিখেছি, অ্যাবাউট 1000 কোটিতে একটা আলফা পার্টিকেল ফিরে আসা উচিত, অ্যাবাউট 1000 কোটিতে বা অ্যাবাউট 10 বিলিয়নে, সরি 1000 বিলিয়নে একটা পার্টিকেল ফিরে আসা উচিত। সেই জায়গায় 8000-এ একটা আলফা পার্টিকেল ফিরে এলো। সমস্যা বাঁধলো সেটা বেসিক্যালি বললো যে এই মডেলটাই কিছু একটু গন্ডগোল আছে। মডেলটা কি বলার আগে রাদারফোর্ডের ভাষাটা শুনে নিন। রাদারফোর্ডের বক্তব্য ছিল, ইট ওয়াজ কোয়াইট দ্য মোস্ট ইনক্রেডিবল ইভেন্ট দ্যাট এভার হ্যাপেন টু মি ইন মাই লাইফ। It was as if you are fired a 15-inch naval shell at a piece of tissue paper and the shell came right back and hit you. As if যেন একটা কামানের গোলা একটা টিস্যু পেপারে পাঠানো হয়েছে এবং সে ফেরত চলে এসছে। কেন সমস্যাটা কি ছিল? সমস্যা হচ্ছে ওরকম ভাবে যদি ডিস্ট্রিবিউটেড চার্জ থাকে তাহলে ওরকম 8000টায় একটা ফিরে আসার কথা না। এই এক্সপেরিমেন্টটা অর্থাৎ রাদারফোর্ডের এই ফাইন্ডিংটা আমাকে বলে যে কোনো একটা কনসেন্ট্রেটেড জায়গায়, ছোট জায়গায় এবং কনসেন্ট্রেটেড জায়গায় পুরো পজিটিভ চার্জটা আছে। পজিটিভ চার্জটা যদি ছড়িয়ে থাকে, যেটা এই ছবিটা বলছে, তাতে এইভাবে ফিরে আসার কথা ছিল না। পজিটিভ চার্জটা একটা ছোট জায়গার মধ্যে কনসেন্ট্রেটেড আছে এবং দ্য কনসেপ্ট কাম অফ নিউক্লিয়াস। তাহলে একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রন আছে এবং তাছাড়া একটা কনসেন্ট্রেটেড জায়গা আছে যেখানে পজিটিভলি চার্জটা কনসেন্ট্রেটেড, সেটা হচ্ছে নিউক্লিয়াস। রাদারফোর্ড নোবেল প্রাইজ পান 1908 সালে। এখানে একটা কথা বলে দিই, রাদারফোর্ড এটার জন্য নোবেল প্রাইজ পাননি, রাদারফোর্ড নোবেল প্রাইজ পেয়েছিলেন অন্য একটা কাজের জন্য। তাহলে কি দাঁড়ালো আলোচনাটা, যে আমাদের নিউক্লিয়াসের মধ্যে একটা পজিটিভলি চার্জ পার্টিকেল আছে। এর আগে ইলেকট্রন আবিষ্কার হয়ে গেছে, থমসন ইলেকট্রন আবিষ্কার করে ফেলেছেন এবং ইলেকট্রন নেগেটিভলি চার্জ, এটা একটা পজিটিভলি চার্জ, নাম দেওয়া হলো প্রোটন। এরপরে চ্যাডউইক 1926 সালে দেখলেন যে নিউক্লিয়াসের মধ্যেই পজিটিভলি চার্জ পার্টিকেল ছাড়াও আরেকটা পার্টিকেল আছে। সে পার্টিকেলটার নাম উনি দিলেন নিউট্রন, কারণ সে পার্টিকেলটা নিউট্রাল, তার ভর বা মাস প্রোটনের সমান। ওকে, অ্যাবাউট 938 MeV, মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। প্রোটনও তাই, এবং 938 MeV, দুজনের মধ্যে ডিফারেন্স অ্যাবাউট 1 MeV মতো মাসের, প্রায় একই মাস ডিফারেন্স আছে। নিউট্রন মানে তার কোনো চার্জ নেই এবং প্রোটন পজিটিভলি চার্জ। তো এই সব মিলে দাঁড়ালো বোর মডেল। বোর মডেল কি বললো, আমাদের অ্যাটম কিভাবে তৈরি? তাহলে এই পুরোনো প্লাম পুডিং মডেলটা আর থাকলো না। বোর মডেল আমাদের বলল যে আমাদের নিউক্লিয়াসের মধ্যে একটা ছোট জায়গা আছে, সরি অ্যাটমের মধ্যে একটা ছোট জায়গা আছে যাকে আমরা বলছি নিউক্লিয়াস, যার মধ্যে প্রোটন এবং নিউট্রন আছে এবং তার বাইরে ইলেকট্রন আছে। এখানে একটা কথা বইয়ে ব্যবহার করা হয় যে ইলেকট্রনগুলো চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। সত্যি কথা বলতে এটা একটা মডেল, ইলেকট্রন ঘুরছে এটা ধরে কিছু জিনিস বের করা হয়। এটা কখনোই কিন্তু ইলেকট্রন সেভাবে যে ঘুরে বেড়ায় তা নয়। কি, একটা অ্যাটমের মধ্যে একটা নিউক্লিয়াস আছে এবং এছাড়া নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনরা আছে। ভালো চলছিল, গোল বাঁধলো অন্য একটা জায়গায়। একের পর এক পার্টিকেল আবিষ্কার হতে শুরু করলো। তার মধ্যে একটা পার্টিকেল আবিষ্কার হলো, তার নাম হচ্ছে মিউন। এবং এত পার্টিকেল কেন আবিষ্কার হচ্ছে, নতুন নতুন পার্টিকেল, তার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না। রাবি আবিষ্কার করলেন মিউন এবং ওনার একটা বিখ্যাত কমেন্ট ছিল তারপর, হু অর্ডারড ইট, মানে হচ্ছে এটা কোত্থেকে এলো, আমরা কেউ জানতে পারছি না পার্টিকেলটা কোত্থেকে এলো। আরো আরো পার্টিকেল বেরোতে শুরু করলো এবং নতুন ধারণা হতে শুরু করলো, এই যে প্রোটন নিউট্রন এগুলো আমাদের পাশে আছে, এগুলো ফান্ডামেন্টাল পার্টিকেল না, এগুলো ভাঙা যায়। 64-তে এলো গেলম্যানের সেই বিখ্যাত কাজ এবং অবশ্যই জোয়াইয়ের।
দুজনে আলাদা আলাদা ভাবে এই কাজটা করেছিলেন। তারা বলেন নিউট্রন আর প্রোটন আর মেড অফ ফ্র্যাকশনালি চার্জ অবজেক্ট। ভীষণ ইম্পর্টেন্ট, নিউট্রন প্রোটন শুধু ভাঙা যায় তা নয়। একদিন আমরা জেনে এসেছি প্রোটনের ইলেকট্রনের চার্জ -1, প্রোটনের চার্জ +1, নিউট্রনের চার্জ 0। এই যে μ1 ওপরে লেখা আছে তার চার্জ -1। কিন্তু এই প্রথম ওরা বললেন যে আমি কতগুলো পার্টিকেল পেয়েছি যা দিয়ে প্রোটন নিউট্রন তৈরি হয়, যেগুলোর চার্জ ফ্র্যাকশনাল। কিরকম আমি নিচে লিখেছি দেখুন, UDSCBT, খুব সুন্দর নাম আছে এদের, আপ, ডাউন, স্ট্রেঞ্জ, চার্ম, বটম, টপ। পরের লাইনে এদের চার্জগুলো লেখা আছে, হয় এদের চার্জ +2/3 অথবা -1/3। UCT মানে আপ, চার্ম এবং টপ, এদের ইলেকট্রিক চার্জ হচ্ছে +2/3, এবং DSB অর্থাৎ ডাউন, স্ট্রেঞ্জ, বটম, এদের চার্জ হচ্ছে -1/3। কিরকম একটু দেখে নিই, একটা উদাহরণ নেওয়া যাক। ধরা যাক তার আগে একটা জিনিস বলে নিই, এটা এক্সপেরিমেন্টালি, এটা তো একটা সম্পূর্ণ পুরো ধারণাটা দেওয়া হয়েছিল একটা ম্যাথামেটিক্যাল মডেল থেকে, কোনো কিন্তু এক্সপেরিমেন্টাল কিছু ইনপুট তখন অবধি ছিল না। পুরো জিনিসটাই অঙ্কের গ্রুপ থিওরির জায়গা থেকে তৈরি করেছিলেন গেলম্যান এবং জয়। এক্সপেরিমেন্ট হয় স্ল্যাকে, স্ট্যানফোর্ড লিনিয়ার অ্যাক্সেলারেটর সেন্টারে 1969 সালে। এক্সপেরিমেন্টে কি হয়, একটা প্রোটনকে একটা খুব হাই এনার্জি ইলেকট্রন দিয়ে ধাক্কা মারা হয়। একটা প্রোটনকে আমি যদি দুটো শক্ত পার্টিকেলকে, দুটো শক্ত বস্তুকে ধাক্কা মারি যাদের ভাগ করা যায় না, যাদের ফার্দার স্ট্রাকচার নেই, আমি আবার দুটো শক্ত পার্টিকেলই পাবো, তাদের মোমেন্টাম এবং এনার্জি পাল্টে যাবে। আমরা সেটা পেলাম না স্ট্যানফোর্ডে। স্ট্যানফোর্ড MIT কোলাবোরেশন কি পেলো, একটা প্রোটনকে একটা ইলেকট্রন দিয়ে ধাক্কা মারার পর ইলেকট্রনটা পাওয়া গেল, তারপরে এক্স যেটা লিখেছি সেটা হচ্ছে প্রচুর অন্যরকম পার্টিকেল পাওয়া গেল। কিরকম, এটা অনেকটা এইরকম যে একটা বালির বস্তাকে যদি একটা বুলেট দিয়ে মারা হয়, তাহলে যেটা হবে, বালির বস্তা থেকে বালিটা আস্তে আস্তে বেরিয়ে আবার কিছু কিছু বালি এক এক জায়গায় দলা পাকিয়ে পাকিয়ে ক্লাম করে নতুন কিছু তৈরি করবে। এটা অনেকটা সেই রকম, মানে বালির বস্তাটার ভেতরে ফার্দার কিছু আছে, এটাও সেরকম ওই প্রোটনের ভেতরে ফার্দার কিছু আছে, যার জন্য আমরা একটা প্রোটন পেলাম না, অনেক কিছু পেলাম। হ্যাঁ, এবং যেটা লাস্টে লিখেছি, নাম্বার অফ হাই অ্যাঙ্গেল স্ক্যাটারার্স, কথাটার মানে হচ্ছে যে অনেকগুলো পার্টিকেল ইন এক্সেস, আমরা অনেক এক্সেস পার্টিকেল আমরা বেসিক্যালি পেলাম। কিরকম, যেরকম যেন একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন অফ চার্জ আছে প্রোটনের মধ্যে। ডিস্ট্রিবিউশন অফ চার্জ মানেটা কি, মানেটা হচ্ছে এইটা, এই বাঁ দিকের ছবিটা। প্রোটন দুটো ইউ কোয়ার্ক আর একটা ডি কোয়ার্ক নিয়ে তৈরি। আমি একটু ফিরে যাই দুটো ট্রান্সপারেন্সি আগে। দুটো ইউ কোয়ার্ক একটা ডি কোয়ার্ক নিয়ে তৈরি, তাহলে তো চার্জ কত হবে, 2 × 2/3 মানে 4/3 প্লাস -1/3 যোগ করলে দাঁড়ায় 1। আমি ফিরে আসি, 2/3 প্লাস 2/3 -1/3, এটা হচ্ছে 1। তাহলে প্রোটনের চার্জ হচ্ছে +1। আর আমি ডান দিকে একটা ছবি এঁকেছি, সেটা হচ্ছে এই যে দুটো ইউ কোয়ার্ক পজিটিভলি চার্জ, এ কি করে আটকে আছে একটা, এই জিনিসটি পরে বলবো যে এ কি করে আটকে আছে এই একটা নিউক্লিয়াসের মধ্যে। তো আমি কতগুলো স্প্রিং এর মতো এঁকেছি, এগুলোকে বলে গ্লুয়ন, যেটা আমি পরে বলবো, যাদের ইন্টারঅ্যাকশনের জন্য এরা আটকে আছে, এই জায়গাটাতে আমি পরে আসবো। আবার একটা নিউট্রন কি দিয়ে তৈরি, দুটো ডি কোয়ার্ক এবং একটা ইউ কোয়ার্ক, অর্থাৎ +2/3 -1/3 -1/3, তাহলে তার চার্জ হচ্ছে 0। তাহলে প্রোটন তৈরি হচ্ছে দুটো ইউ কোয়ার্ক একটা ডি কোয়ার্ক দিয়ে, নিউট্রন তৈরি হচ্ছে দুটো ডি কোয়ার্ক একটা ইউ কোয়ার্ক দিয়ে। যে কোনো রকম হ্যাড্রন, যেরকম প্রোটন, নিউট্রন, পায়ন, রো মেজন, এরা সবাই তৈরি হচ্ছে কিছু না কিছু কোয়ার্ক দিয়ে। মনে রাখবেন, ইলেকট্রন, মিউন, টাউন, এরা হ্যাড্রন, এদের হ্যাড্রন বলা হয় না কারণ এরা কোয়ার্ক দিয়ে তৈরি নয়। তাহলে এটা এখন আমার চোখের সামনে দাঁড়ালো স্ট্রাকচার অফ এন অ্যাটম। আমার একটা নিউক্লিয়াস আছে, তার বাইরে ইলেকট্রন আছে, ডান দিকে উপর দিকে আমি সেটা দেখিয়েছি। একটা অ্যাটমের সাইজ অফ দ্য অর্ডার অফ এন অ্যাংস্ট্রম, আর তার ভেতরে একটা নিউক্লিয়াস আছে।
নিউক্লিয়ার সাইজ অফ দ্য অর্ডার অফ ফার্মি, মানে 10⁻14 থেকে 10⁻15 মিটার ফিউ ফার্মি। তার ভেতরে আছে আচ্ছা একটা কথা বলে নি, অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻10 মিটার, আর নিউক্লিয়াসের সাইজ হচ্ছে 1 ফার্মি, মানে 10⁻15 মিটার 1 ফার্মি, নিউক্লিয়াসের সাইজ কয়েক ফার্মি। তার ভেতরে আছে প্রোটন, যেটা অ্যাবাউট এ ফার্মি বা লেস দ্যান এ ফার্মি, এবং তার মধ্যে আছে কোয়ার্কগুলো। দেখুন আমি ভেতরে লিখেছি ইউইউডি বা ইউডিডি। ইউইউডি গুলো হচ্ছে প্রোটন, ইউডিডি গুলো হচ্ছে নিউট্রন। আমরা আমাদের আলোচনায় ধরে নেব এই কোয়ার্কগুলো পয়েন্ট পার্টিকেল, মানে এদের কোনো সাইজ নেই, এখন অব্দি এরকম কোনো কারণ জানা যায়নি ইলেকট্রন বা কোয়ার্কগুলোর কোনো রকম সাইজ আছে। আচ্ছা তাহলে কি দাঁড়ালো? তাহলে চিত্রটা বা পিকচারটা দাঁড়ালো এরকম যে আমরা এলিমেন্টারি পার্টিকেল ফিজিক্সের কিছু কিছু ধারণা তৈরি করে ফেললাম, এবং তাদের মধ্যে ফোর্সগুলো মোটামুটি আমরা জানি। এখানে একটু বলে নি ফোর্সগুলো কিরকম জানি। জানি যে অপোজিট চার্জ অ্যাট্রাক্ট করে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, নিউট্রন থাকে, কোনো নেগেটিভ চার্জ নেই, তাও কেন নিউক্লিয়াসটা ভেঙে যায় না? কারণ এদের মধ্যে স্ট্রং ফোর্স বলে একটা জিনিস কাজ করে, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স থেকে অনেক শক্তিশালী। তাই প্রোটনের যে রিপালশন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের, তার থেকে স্ট্রং ইন্টারাকশন শক্তিশালী, তাই তারা ভেঙে যায় না। সমস্যা দাঁড়ালো আমরা একটা ভালো থিওরি তো তৈরি করলাম, কিন্তু এই পার্টিকেলগুলোর মাস কত তা নিয়ে তো একটা কথাও বললাম না। বাকি আমার আলোচনাটা, পুরো আলোচনাটাই থাকবে এই পার্টিকেলগুলোর মাস জেনারেশন কি করে হয়, কারণ আমরা এক্সপেরিমেন্টালি দেখেছি এই পার্টিকেলগুলোর মাস আছে। ইলেকট্রনের মাস 0.5 MeV, প্রোটনের মাস 938 MeV বা 1 GeV এর মতো, এদের প্রত্যেকেরই একটা না একটা মাস আছে। এইখান থেকে আমরা এবার চেষ্টা শুরু করব কি করে এই মাসটা। সেটা শুরু করার আগে আমরা একটা জিনিস আলোচনা করে নেব যেটা ফিজিক্সে প্রায় অপরিহার্য, সেটা হচ্ছে স্পিন অফ এ পার্টিকেল। স্পিন কাকে বলে ঠিক বোঝানো খুব মুশকিল, একটা ইন দ্য সেন্স যে অনেকেই এভাবে হয়তো অনেক জায়গায় লেখা থাকে যে একটা পার্টিকেল নিজের অ্যাক্সিসের চারদিকে ঘোরে, সেটা স্পিন, কিন্তু এগুলো পয়েন্ট পার্টিকেল, নিজের অ্যাক্সিসের চারদিকে ঘোরে না, স্পিন সেটা ঠিক নয়। একভাবে বলা যায় যে কোনো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ছাড়াও একটা পার্টিকেলের একটু ম্যাগনেটিক মোমেন্ট থাকে, সেই ম্যাগনেটিক মোমেন্টের অরিজিনটাকেই ধরা হয় তার স্পিন। ঠিক আছে, আর এটা একটা রিলেটিভিস্টিক কনসেপ্ট, রিলেটিভিস্টিক ফিজিক্সে শুধুমাত্র এর এক্সপ্লানেশন পাওয়া যায়। এই বিশ্বব্রহ্মাণ্ডে যত পার্টিকেল আছে তাদের দুভাগে ভাগ করা হয় তাদের স্পিন অনুযায়ী, হয় তাদের ইন্টিগ্রাল জিরো বা ইন্টিগ্রাল স্পিন, মানে 0, 1, 2, 3 এরকম, তাদের বলে বোসন। এসএন বোস আর আইনস্টাইনের নাম, তারা এই পার্টিকেলটা স্ট্যাটিস্টিক্স দিয়েছিলেন, তাদের বলে বোস স্ট্যাটিস্টিক্স, এবং পার্টিকেলগুলোকে বলা হয় বোসন। অনেক রকমের পার্টিকেল হয় যারা হাফ ইন্টিজার স্পিন, মানে যেমন ইলেকট্রন, প্রোটন, এদের সবার স্পিন হচ্ছে হাফ। ডেল্টা একটা পার্টিকেল আছে 3 হাফ, যত রকম হাফ ইন্টিজার স্পিন আছে, যদি 5 হাফ থাকে 5 হাফ, 7 হাফ থাকলে 7 হাফ, তাহলে এরা সবাই হচ্ছে এক একটা ফার্মি। এদের স্ট্যাটিস্টিক্স দিয়েছিলেন ফার্মি এবং ডিরাক। তো এদেরকে বলা হয় ফার্মিয়ন্স, এবং ফোটন, সব রকমের মেজন যেমন পায়ন, তাদের সবাইকে বলা হয় বোসন। বিশ্বব্রহ্মাণ্ডে যত রকম পার্টিকেল আছে তারা এই দুটো রকমের পার্টিকেল। আরেকটা জিনিস বলে নিই যে মাসেরও দুটো রকম ডেফিনেশন আছে। একটা হচ্ছে নিউটনিয়ান কনসেপ্ট অনুযায়ী, যেখানে বলা হয় ফোর্স হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন, আর নিউটনিয়ান কনসেপ্ট যেখানে বলা হয় যে মাস হচ্ছে বেসিক্যালি রেস্ট এনার্জি অফ দ্য পার্টিকেল। যখন পার্টিকেলের মোমেন্টাম জিরো, তখন তার যা এনার্জি সেটাই হচ্ছে তার রেস্ট মাস, এবং পার্টিকেল যখন ইন মোশন আমরা একটা এফেক্টিভ মাস ডিফাইন করতে পারি, যেটা হবে ইকুইভ্যালেন্ট টু দ্য এনার্জি। সো বেসিক্যালি mass is a measure of energy according to Einstein, and mass is a measure of inertia. কেন ইনার্শিয়া? যত বেশি মাস হবে তাকে নড়াতে তত বেশি ফোর্স লাগবে, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু নিউটন। আমি 2-3টে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট একটু বলবো, তারপরে ফিরে আসবো আমাদের হিগস বোসনের আলোচনায়। ফিল্ড কাকে বলে? একটা ফিল্ড হচ্ছে সামথিং যেটা স্পেস টাইমে থাকে, যেমন গ্র্যাভিটেশনাল ফিল্ড। সেই পুরনো গল্প আমি সবাই জানি যে গাছ থেকে আপেল পড়ার কথা। এই বিশ্বব্রহ্মাণ্ডে যে কোনো দুটো পার্টিকেল পরস্পরকে আকর্ষণ করছে, সেটা গ্র্যাভিটেশনাল ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড অফ এ বার ম্যাগনেট, আমরা একটা ম্যাগনেটিক পার্টিকেলকে বার ম্যাগনেটের কাছে নিয়ে গেলে আমরা দেখি যে সেই ম্যাগনেটিক পার্টিকেলটা
অ্যাট্রাক্টেড হচ্ছে। এইটা হচ্ছে বেসিক্যালি একটা ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডও তাই, যে একটা ইলেকট্রিক চার্জ একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে অ্যাট্রাক্টেড হয় বা রিপেলড হয়। তাহলে when something is in some field it feels a force. একটা চার্জ পার্টিকেল থাকলে ফিল্ডে সে একটা ফোর্স এক্সপেরিয়েন্স করে। এখানে জেনারেলি স্পিকিং চার্জ পার্টিকেল মানে কিন্তু ইলেকট্রিক চার্জ নয়। ইলেকট্রিক ফিল্ডে ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল ফোর্স ফিল করে, ম্যাগনেটিক ফিল্ডে ম্যাগনেটিক্যালি চার্জ পার্টিকেল ফোর্স ফ্রি করে, গ্র্যাভিটেশনাল ফিল্ডে যার মাস আছে, মাসকে বলা হয় গ্র্যাভিটেশনাল চার্জ, সে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করে। যেরকম ফিল্ড তার মধ্যে সেরকম পার্টিকেল থাকলে সে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে, এটাকে আমরা বলি ফিল্ড। এবার একটু আগে আমার যে লেকচারের টাইটেলে ছিল ফান্ডামেন্টাল পার্টিকেলস এন্ড দেয়ার ইন্টারঅ্যাকশনস। কত রকমের ইন্টারঅ্যাকশনস হয় মানে কত রকমের ফোর্স হয়। এই বিশ্বব্রহ্মাণ্ডে 4 রকমের ফোর্স হয়। দুটোর সঙ্গে সবাই খুব পরিচিত, একটা গ্র্যাভিটি, একটা ইলেকট্রোম্যাগনেটিক। ছোটবেলা থেকেই পরিচিত। যে কোনো কিছু ফেলে দিলে নিচের দিকে পড়ে, মানে আর্থ অ্যাট্রাক্ট করছে, এই পৃথিবীতে যে কোনো দুটো পার্টিকেল একে অপরকে অ্যাট্রাক্ট করছে, এটাই গ্র্যাভিটেশনাল ইন্টারঅ্যাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন সম্বন্ধেও আমরা ছোটবেলা থেকে পরিচিত, যে একটা ম্যাগনেটিক পার্টিকেলকে একটা বার ম্যাগনেটের কাছে এনে দেখেছি সে অ্যাট্রাক্ট করছে, বা দুটো বার ম্যাগনেটের সিমিলার পোলকে কাছাকাছি এনে দেখেছি সে রিপেল করছে। এগুলো ছোটবেলা থেকে স্কুলে পড়তেই আমরা করেছি। বাকি দুটো ফোর্স স্ট্রং আর উইক নিয়ে ততটা হয়তো ছোটবেলা থেকে আমরা পরিচিত নয়। স্ট্রং ফোর্স হচ্ছে মূলত একটা নিউক্লিয়াসকে, একটা যদি খুব সহজ এক্সাম্পল দিই, এটা নিউক্লিয়াসকে যারা ধরে রাখে। দুটো প্রোটন, আগে বলেছিলাম দুটো প্রোটন কেন সেম চার্জ হলেও তারা রিপেল করে, কেন তারা তাও নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে না, কারণ সেই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স থেকে অনেক স্ট্রং একটা ফোর্স আছে, সেটা হচ্ছে স্ট্রং ইন্টারঅ্যাকশন। এই ফোর্সটার স্ট্রেংথ সব থেকে বেশি, তাই থেকে স্ট্রং ইন্টারঅ্যাকশন বলা হয়। এছাড়া উইক ইন্টারঅ্যাকশন আছে, যেটা বেসিক্যালি নিউক্লিয়ার পার্টিকেলগুলোর মধ্যে কাজ করে, যেমন একটা নিউট্রন থেকে একটা প্রোটন একটা ইলেকট্রন তৈরি হওয়া, সেটাই উইক ইন্টারঅ্যাকশনের জন্য বা উইক ফোর্সের জন্য হয়। এই বিশ্বব্রহ্মাণ্ডে যত রকম ফোর্স আমরা দেখি সব হচ্ছে এই 4টে ক্যাটাগরির মধ্যে পড়ে। এবার আমরা প্রথম এটি ইউনিফিকেশন অফ ফোর্সের কথা শুনি। আমরা আন্ডার গ্রাজুয়েটের ডেজে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজমকে একসঙ্গে ইলেকট্রোম্যাগনেটিজম হিসাবে বলতে শিখেছিলাম। ম্যাক্সওয়েল আমাদের শিখিয়েছিলেন, যে ম্যাক্সওয়েল 4টি ইকুয়েশন লিখেছিলেন, যেখানে উনি ইউনিফিকেশন অফ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড করেছিলেন। যে 4টি ইকুয়েশন এনট্যাঙ্গলমেন্ট অফ, মানে বেসিক্যালি ওই 4টি ইকুয়েশন আমাকে একটা এনট্যাঙ্গলমেন্ট দেয় বিটুইন দ্য ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডস। ঠিক আছে, সেটা হচ্ছে প্রথম ইউনিফিকেশন। এরপরে আমরা ইউনিফিকেশন বেসিক্যালি দেখেছিলাম খুব বিখ্যাত যেটা, সেটা হচ্ছে আমি যে ছবিটা দিয়েছি, একদম বাদিকে হচ্ছেন শেলডন গ্ল্যাশো, মাঝখানে হচ্ছে স্টিভেন ওয়াইনবার্গ, তারপর আব্দুল সালাম, যারা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এবং উইক ফিল্ডের মধ্যে একটা ইউনিফিকেশন করেছিলেন, এবং এই 3জন এই ইলেকট্রোউইক থিওরির জন্য নোবেল প্রাইজ পান। ইউনিফিকেশন কথাটা বলার মানেটা হচ্ছে যে কোনো একটা এনার্জি রেঞ্জে এই যে এদের যে কাপলিং স্ট্রেংথ, এই ফোর্সগুলোর যে স্ট্রেংথ, তারা একই হবে। খুব ক্রুডলি বললে এটাই হচ্ছে কাইন্ড অফ ইউনিফিকেশন। এই যে স্ট্রং ফোর্স, সেটা এখনো ইউনিফাই করা যায়নি, যদিও ইলেকট্রোম্যাগনেটিক এবং উইক ফোর্স ইউনিফাই করা গেছে। এখন দ্য কমপ্লিট প্যাকেজ অফ ইলেকট্রিক ফোর্স বা স্ট্রং ফোর্স, এটাকে বলে পার্টিকেল ফিজিক্সের স্ট্যান্ডার্ড মডেল। এই স্ট্যান্ডার্ড মডেল 2012 সালের আগে অবধি থিওরিটিক্যালি যা ছিল, ওয়ার্কস বেসিক্যালি যা ছিল, যে এখনো তাই, যে এটা খুব ভালো কাজ করে যদি হিগস বোসন নামে একটা পার্টিকেল থাকে, যারা এই স্ট্যান্ডার্ড মডেলের পার্টিকেলগুলোকে মাস দেবে। সেটা কিরম ব্যাপার, তার আগে দেখে নিই হিগস বোসন জন্মের আগে আমরা এখন অবধি যে দেখেছি সেটা পার্টিকেলগুলোর অবস্থা। এটা হচ্ছে এলিমেন্টারি পার্টিকেলস। ওপরে লাল বা গোলাপিতে যে 6টা পার্টিকেল আছে, তারা হচ্ছে কোয়ার্ক, আপ ডাউন চার্ম স্ট্রেঞ্জ টপ বটম। ওপরের যে 3টে ইউসিটি, তাদের আপ চার্ম টপ, তাদের চার্জ +2/3, নিচে ডাউন স্ট্রেঞ্জ বটম, তাদের চার্জ -1/3। নিচে সবুজে কতগুলো জিনিস লেখা আছে, একদম নিচে দেখতে পারবেন ই মিউ টাও। আচ্ছা, নিচের এই 6টাকেই বলা হয় লেপটন। এরা কোয়ার্ক দিয়ে তৈরি নয়, এরা ফান্ডামেন্টাল পার্টিকেল, এদের ভাঙা যায় না। ই মিউ টাও হচ্ছে ইলেকট্রন, মিউ1 টাউন, এবং 3টে নিউট্রিনো আছে, এদের বলে
ইলেকট্রন নিউট্রিনো নিউ ই, মিউন নিউট্রিনো নিউ মিউ এবং টাউন নিউট্রিনো নিউ টাউ। এরা হচ্ছে বেসিক্যালি ফান্ডামেন্টাল পার্টিকেল, এরা সবাই ফার্মিয়ন। এছাড়া কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফোর্স কেরিয়ার। ডান দিকে নীলে লেখা আছে, কি একদম ওপরে হচ্ছে গামা মানে ফোটন, আমরা আলো আলো পার্টিকেল, লাইট পার্টিকেলস, ফোটন, এরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের কেরিয়ার। তারপরে জি লেখা আছে গ্লুয়ন, এটা স্ট্রং ফোর্সের কেরিয়ার, মানে কোয়ার্ক গুলোকে একসঙ্গে ধরে রাখে। আর তার নিচে লেখা আছে যেটা জেড বোসন আর ডাব্লিউ বোসন, এই দুটো হচ্ছে বেসিক্যালি ইলেকট্রো উইক ফোর্সের বা উইক ফোর্সের কেরিয়ার। এই অবধি হচ্ছে সমস্ত ফান্ডামেন্টাল পার্টিকেল আমাদের জানা ছিল। তাহলে এভরি কোয়ান্টাম ফিল্ড হ্যাজ এ পার্টিকেল অ্যাসোসিয়েটেড উইথ ইট, মানে এটা কি যে কোনো একটা এক্সচেঞ্জের জন্য একটা কোয়ান্টাম ফিল্ড লাগে। এটা আমি আপাতত বলছি না, এই আলোচনাটা থাক, আমি যাচ্ছি স্ট্যান্ডার্ড মডেল। এই যে স্ট্যান্ডার্ড মডেল, মানে এই যে পার্টিকেল গুলো আছে, এগুলো কাজ করার জন্য, এদের ইন্টারাকশন কাজ করার জন্য, যা যা আমরা দেখি এক্সপেরিমেন্টে কাজ করার জন্য দরকার ছিল আরেকটা পার্টিকেল, তার নাম হচ্ছে হিগস বোসন বা হিগস ফিল্ড। কোথা থেকে এলো? এখানে আমি দুটো ছবি দিয়েছি, বাঁ দিকে একা পিটার হিগসের ছবি দিয়েছি এবং ডান দিকে আরো কয়েকজন। এরা প্রায় সবাই একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে কোনো সিমেট্রি যদি স্পন্টেনিয়াসলি ব্রেক করে, তাহলে সেই স্পন্টেনিয়াস ব্রেকিং এর জন্য মাস জেনারেশন হয়। হিগসের পেপারে একটা আলাদা কথা ছিল যে তার জন্য একটা নতুন পার্টিকেল জেনারেটেড হবে, যেটা লিটারেচারে তারপর লেখা হয়েছিল হিগস বোসন নামে। আমি আবার বলছি, কোনো সিমেট্রি যদি স্পন্টেনিয়াস ব্রেকিং হয়, তাহলে তার জন্য মাস জেনারেশন হবে, পার্টিকেলগুলো মাস পাবে এবং তার জন্য একটা নতুন পার্টিকেল তৈরি হবে, তার নাম হচ্ছে হিগস বোসন। বটম লাইনটা কি? বটম লাইনটা হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল এক্সপেরিমেন্টালি টেস্টেড হয়ে গেছে। আমরা স্ট্যান্ডার্ড মডেল যা যা প্রেডিক্ট করেছে, থিওরিটিক্যালি যা যা প্রেডিক্ট করেছে, আমরা সব পেয়েছি। কিন্তু থিওরিটিক্যালি স্ট্যান্ডার্ড মডেলটা দাঁড়িয়ে আছে হিগস বোসনের। হিগস বোসন যদি পাওয়া যায় তবেই এই স্ট্যান্ডার্ড মডেল সত্যি। 2012 সালের আগে স্ট্যান্ডার্ড মডেলে সেই হিগস পাওয়া যায়নি। তাহলে যতদিন হিগস মডেল পাওয়া যাচ্ছিল না, এটা একটা বড় সমস্যা ছিল। আমরা এবার ফিরে আসি নর্মাল ওয়ার্ল্ডে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট থেকে সেই হিগস বোসন খোঁজার পথে। আমার বাকি টকটা তাই হিগস বোসনকে খোঁজা। সেই হিগস বোসন খোঁজার জন্য তৈরি হলো LHC বা লার্জ হ্যাড্রন কোলাইডার। কোথায় তৈরি হলো? তৈরি হলো সার্নে। সেটা কোথায়? সেটা জিনিভায়, সুইজারল্যান্ডে। সার্ন হচ্ছে বেসিক্যালি ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ, যদি আমি ইংরেজিতে বলি। পুরো কথাটা হচ্ছে ফ্রেঞ্চের কাউন্সিলে ইউরোপিয়া পুর আর রিসার্চ নিউক্লিয়ার, জেনিভাতে। আর সত্যি কথা বলতে জেনিভাতে তৈরি হলো একটা 27 কিলোমিটারের টানেল, যার মধ্যে পার্টিকেল কোলাইড করে হিগস বোসনকে হিগস বোসন খোঁজা হবে। আমি একটা এরিয়াল ভিউ দেখাচ্ছি অফ দিস টানেল। ওই যে বিরাট একটা বৃত্ত দেখতে পাচ্ছেন, এটা জেনিভা শহরের ছবি, ওপর থেকে নেওয়া, দূরে আলপস দেখা যাচ্ছে। সেই টানেলটা হচ্ছে 27 কিলোমিটারের লার্জ হ্যাড্রন কোলাইডারের টানেল। এর মাঝখান দিয়ে কিন্তু একটা ইন্টারন্যাশনাল বর্ডার চলে গেছে, ফ্রান্স এবং সুইজারল্যান্ড বর্ডার। আমি আপনাদের পরে একটা ছবিতে বর্ডারটা দেখাবো। এইখানেই কর্মকাণ্ড শুরু হলো আমাদের হিগস খোঁজার, এবং শুধু হিগস খোঁজা নয়, আরো অনেক কিছু এক্সপেরিমেন্ট। কেন লার্জ? প্রত্যেকটা বিমে 3-এর পরে 15টা শূন্য লিখলে যে কটা প্রোটন থাকে, সে কটা প্রোটন আছে, এবং তারা ওই 0.999999 ভেলোসিটি অফ লাইটে মুভ করছে। আপনারা জানেন লাইটের ভেলোসিটি সব থেকে জোরে, তার থেকে জোরে কিছু যেতে পারে না, অলমোস্ট লাইটের ভেলোসিটিতে মুভ করছে। ইচ বিম হ্যাজ অফ এনার্জি 120 মেগাজুল। একটা আন্দাজ দেওয়ার জন্য বলি, একটা 400 টনের ট্রেন 75 কিলোমিটার পার আওয়ার গতিতে চললে যে পরিমাণ এনার্জি হয়, সেটা 1 টন মানে হচ্ছে 1000 কেজি, মনে রাখবেন। আচ্ছা, কত জোরে যাচ্ছে? ওই যে বললাম যে ভেলোসিটি অফ লাইটে যাচ্ছে, তাহলে নেপচুনে গিয়ে ফিরে আসতে এই বিমটা সময় লাগবে 10 ঘন্টা। এত জোরে ওই অতগুলো প্রোটন মুভ করছে। এই যে হিউজ কাইনেটিক এনার্জি, এটা কোথাও একটা ডিপোজিটেড হবে। তাহলে কলিশন টেম্পারেচার, যেখানে কলিশন হচ্ছে সেখানে 1-এর পরে 16টা শূন্য বসালে যত
কেলভিন বা সেন্টিগ্রেড হয় তত টেম্পারেচার। সেই জায়গাটাকে সেই পলিউশন ঠান্ডা করতে হয়, ঠান্ডা করতে 120 টন লিকুইড হিলিয়াম লাগে এট 1.6 ডিগ্রি কেলভিন। সেটা আমাদের পুরো সোলার সিস্টেমের কোরলেস পার্ট। আরেকটা জিনিস লাগে, এতগুলো প্রোটন কোলাইড করে, প্রচুর পার্টিকেল তৈরি করে, প্রচুর ডেটা তৈরি হয়। আপনাদের এখানে একটা কথা বলি, আজকে আপনারা যে WWW ইউজ করেন সেটা কিন্তু তৈরি হয়েছিল সার্নে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, পার্টিকেল ফিজিসিস্টরা নিজেদের মধ্যে কমিউনিকেট করবে বলে। এখানেও একটা নতুন কম্পিউটিং জিনিস তৈরি হলো, তাকে বলে গ্রিড কম্পিউটিং। এত ডেটা একটা দেশের কম্পিউটারে বা এক জায়গার কম্পিউটারে রাখা সম্ভব না, বিভিন্ন জায়গার কম্পিউটারে এই ডেটা স্টোর হবে এবং সেগুলো গ্রিড কম্পিউটিং এর মাধ্যমে কানেক্টেড থাকবে এবং বিভিন্ন দেশের সায়েন্টিস্টরা সেগুলো অ্যাক্সেস করতে পারবে এবং সেগুলোর উপর রিসার্চ করতে পারবে। বাজেট 50,000 crore ইন ইন্ডিয়ান কারেন্সি, যদি ইউরোতে দেখতে চান 7.5 বিলিয়ন ইউরো। Over 10,000 scientists and engineers from 100 countries including India, সব দেশ থেকে এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এই ছবিটা হচ্ছে একটা ডিটেক্টরের, সার্ন। কত বড়, নিচে একজন মানুষের ছবি আছে, দেখতে পাবেন, বুঝতে পারবেন যে কতটা বড় ডিটেক্টরটা। এইটা হচ্ছে সার্নের রিংটা, 4টে ডিটেক্টর বসানো আছে, মাঝখানে দেখবেন ওই রিং এর মাঝখান দিয়ে ডটেড লাইন গেছে, যার নিচটা সুইজারল্যান্ড, ওপরটা ফ্রান্স। যারা সার্নে কখনো গেছি, অনেক সময় হয় তারা ফ্রান্সে থাকে, সকালে এসে সুইজারল্যান্ডের দিকে অফিসগুলো, সেখানে কাজ করে, বিকেলে ফিরে যায় ফ্রান্সে। ফলে এটা দুটো দেশকে ইনভলভ করবে এবং দুটো দেশের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ডিটেক্টরগুলো বসানো আছে, সিএমএস, অ্যালিস, অ্যাটলাস এবং LICP। এর মধ্যে সিএমএস এবং অ্যাটলাস এই দুটো এক্সপেরিমেন্ট বেসিক্যালি হিগস বোসন খোঁজার যুক্ত ছিল। বাকি দুটো অ্যালিস এবং LICP অন্য স্পেসিফিক কিছু আলাদা এক্সপেরিমেন্ট ছিল। এবার আমি একটা হিগস বোসন কি করে খোঁজা হয় একটা প্যারালাল ড্র করে বলবো, এটা কাইন্ড অফ এ ডিটেকটিভ স্টোরির মতো, একটা জাস্ট গল্পের মাধ্যমে বলার চেষ্টা করি। এটা আমি যে ছবিটা দিয়েছি এর সঙ্গে পার্টিকেল ফিজিক্সে কোনো সম্পর্ক নেই, এটা একটা ভারতবর্ষে কোথাও একটা ব্লাস্ট হয়েছিল তার একটা ছবি। এখন কোনো গোয়েন্দা যদি এসে এই ব্লাস্ট থেকে কে এই ব্লাস্ট ঘটিয়েছে এটা বের করতে চায়, তাহলে এক গোয়েন্দার কাছে তো এটা জানা নেই কে ঘটিয়েছে শুরুতে। তারা এখান থেকে কিছু ফ্র্যাগমেন্টস, কিছু ছিটকে পড়া টুকরো জোগাড় করেন, জোগাড় করে তারপরে সেখান থেকে খুঁজতে থাকেন কারা এই ব্লাস্ট ঘটিয়েছে। পার্টিকেল ফিজিক্সে পার্টিকেল খোঁজাটাও অনেকটা সেরকম। কিরকম? একটা এক্সাম্পল, যে আমরা পার্টিকেল ফিজিক্সে আমাদের ডিটেক্টরে কিছু ফ্র্যাগমেন্ট এরকম এসে পৌঁছায়। এখন হিগস বোসন একদম স্টেবল নয়, সে ভেঙে যায়, ভেঙে সেই ফ্র্যাগমেন্টগুলো ডিটেক্টরে পৌঁছায়। আমরা এবং সেরকম ফ্র্যাগমেন্ট কিন্তু অন্য অনেক জায়গা থেকে আসে। আমাকে জানতে হবে সেই ফ্র্যাগমেন্টগুলো হিগস বোসন থেকেই এসছে না অন্য কোথাও থেকে এসছে। এটা নয় ওই ব্লাস্টের মতো। কিরকম? তাহলে যে একটা গোপন সেক্ট অফ পিপল আছে যারা ওই ব্লাস্টটা ঘটিয়েছে। আমার কাছে শুধু এইটুকু বলা আছে, দে অলওয়েজ ওয়্যার হোয়াইট শার্টস এন্ড ব্ল্যাক ট্রাউজার্স, সাদা জামা ব্ল্যাক ট্রাউজার পরে। দে লিভ ইন এ গ্রুপ, তারা একটা পাহাড়ে থাকে, তাদের চেস্টে ট্যাটু আছে। আমি কাউকে জিজ্ঞেস করতে পারবো না যে এই এটা কারা ঘটিয়েছে, আমি শুধু এইটুকু জানি। এর ভিত্তিতে আমি সেই গ্রুপটাকে খুঁজতে শুরু করবো কারা ব্লাস্ট ঘটিয়েছে। আর ঠিক এইভাবেই কোনো পার্টিকেলও খোঁজা। ধরা যাক আমি কোনো একটা সি লেভেল গেলাম, আমি একবার ফিরে যাই, এখানে লেখা আছে ওরা মাউন্টেনে থাকে, আমি একটা সি লেভেলে গেলাম, তাহলে গিয়ে দেখলাম ওখানে 20% লোক হোয়াইট শার্ট পরে। আমি তো সি লেভেল চাই না, এক্সপেরিমেন্টের ভাষায় এটাকে বলে ব্যাকগ্রাউন্ড। এই ডেটাটা আমাকে ফেলে দিতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট দ্যাট আই আইডেন্টিফাই মাই ব্যাকগ্রাউন্ড, যে ডেটাটা আমার দরকার নেই, তাহলে সি লেভেলের এই ডেটাটা আমি ফেলে দিতে হবে। এবার আমি চেক করি কাছাকাছি একটা মাউন্টেনে হোয়াইট শার্ট পরা লোক কতজন আছে। দেখা যায় আমি হায়ার পার্সেন্টেজ পাই কিনা। 20 জায়গায় যদি 25% পাই সেটা ইন্টারেস্টিং নয়, জাস্ট স্ট্যাটিস্টিক্যাল ফ্লাকচুয়েশন। যদি 50% পাই
যে একটা মাউন্টেনে 50% লোক হোয়াইট শার্ট পরে থাকে, এটা ইন্টারেস্টিং, হয়তো আমি সেই গ্রুপের কাছে এসেছি যারা ব্লাস্টটা ঘটিয়েছে। 75% যদি পাই, এটা ডেফিনিট ইন্ডিকেশন, এটাকে বলে সিগন্যাল পার্টিকেল ফিজিক্সের ভাষায়, যেটা ব্যাকগ্রাউন্ড থেকে অনেক বেশি, 20% থেকে অনেকটা বেশি। এবার ইন্ডিপেন্ডেন্টলি আবার স্টাডি করা যাক যে সেই পাহাড়ের লোকেরা কালো ট্রাউজারও পরে কেন। যদি আমি একই শহরে বা একই পাহাড়ে এসে বুঝতে পারি যে তারা হোয়াইট শার্টও পরে 75 বা তার বেশি লোক, কালো ট্রাউজারে পারে, তাহলে আই প্রবাবলি হিট আপ অন দ্য রাইট সেট, দ্য রাইট প্লেস। এবার আমি এই সিগন্যাল টু ব্যাকগ্রাউন্ড রেশিও, মানে যাতে সিগন্যালটা বেশি হয়, 75-এর জায়গায় 80 হয়, ব্যাকগ্রাউন্ডটা কম হয়, এরম একটা জায়গা আমাকে অন্যান্য ক্রাইটেরিয়া থেকে বের করতে হবে। এবং আলটিমেটলি বলেছি এদের সবার বুকে চেস্টের ট্যাটু আছে, ওটা হচ্ছে আমার কনফার্মেটরি টেস্ট। তাহলে আমি যখন কোনো পার্টিকেল খুঁজবো আমি কি করব, আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড দেখব, সিগন্যাল দেখব, ব্যাকগ্রাউন্ডটা সাবট্রাক্ট করে মানে বাদ দিয়ে আমি সিগন্যালটা খুঁজ করবো। ঠিক এই কাজই অ্যাটলাস এবং সিএমএস করেছিল। দে ট্রাই টু লুক ফর সার্টেন টাইপ অফ ফ্র্যাগমেন্টস, যেটাকে আমরা হোয়াইট শার্ট গল্পে বলছিলাম। এবং তারা দেখেছিল হিগস পাওয়া যাবে যদি হিগস প্রোটন থেকে 133 গুণ ভারী হয়। দে অলসো ফাইন্ড আউট আদার ফ্র্যাগমেন্টস, যেমন ব্ল্যাক ট্রাউজার্স, এবং একই রেজাল্ট পেয়েছি, সেই 133 গুণই। এই সবগুলোকে এক করে ওরা দুটি গ্রুপ একসঙ্গে একটা প্রেস কনফারেন্স করে 2012 4 জুলাই, যেখানে তারা বলে দ্যাট উই হ্যাভ ডিসকভার্ড হিগস বোসন, এবং দ্যাট ইট ইজ এ ফেলিওর, মানে এটা হিগস বোসন নয়, জাস্ট একটা ফাঁকতালে কিছু একটা হয়ে গেছে, যাকে আমরা বলি স্ট্যাটিস্টিক্যাল ফ্লাকচুয়েশন, তার চান্স ওইটুকু মাত্র 0.00003%, and the Higgs boson was discovered. ট্যাটুটা এখনো ভেরিফাইড হয়নি। এইটা হচ্ছে একটা পিক্টোরিয়াল ছবি অফ দ্য সিএমএস, তারা কিভাবে ডিটেক্ট করেছিল, এটা রিয়েলিস্টিক নয়, একজন আর্টিস্টের কল্পনা বলতে পারে। এইটা হচ্ছে সিএমএস এর গ্রাফ। গ্রাফে একটা জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বাম্প আছে ছোট। এই গ্রাফটা হচ্ছে বেসিক্যালি হিগস খুব আনস্টেবল, দুটো গামা পার্টিকেলে বা ফোটনে ভেঙে যায়, তাহলে সেই দুটো গামা পার্টিকেলের বেসিক্যালি এনার্জি প্লট করা হয়েছে। দেখা গেছে যে সেই জায়গাটাতেই উঠে আছে যেখানে ওখানে মাসটা হচ্ছে প্রোটন থেকে 133 গুণ ভারী। এই গ্রাফটাই বেসিক্যালি থেকে বলা হয়েছিল যে হিগস আছে। এটাও আরেকটা গ্রাফ যেখান থেকে এই একই কথা বলা হয়েছিল, যে এখানে আমরা এখানে ডান দিকে দেখুন লেখা আছে এটা 5 সিগমা, মানে হচ্ছে ওটা আমরা বলি ওটাকে ডিসকভারি লিমিট, যে কোনো কিছু যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এতটা বেশি হয় তাহলে সেটা আমরা ডিসকভার সে দেখতে পেয়েছি, স্ট্যাটিস্টিক্যাল ফ্লাকচুয়েশন নয় সেটাই। তাহলে লাইফ আফটার হিগস কি কি বাকি রইল পার্টিকেল ফিজিক্সের দেখতে? প্রথম কথা ইউ হ্যাভ টু চেক দ্য ট্যাটু, মানে আরো একটা দুটো এক্সপেরিমেন্টে এটা ডিটেক্টেড হওয়া উচিত। আরো এখনো অনেক কিছু বাকি আছে আমাদের দেখার, যেমন সুপারসিমেট্রি এটসেট্রা, অনেক কিছু স্ট্যান্ডার্ড দেখা আছে যেগুলো বিয়ন্ড স্ট্যান্ডার্ড মডেল ফিজিক্স এবং লোকজন খুঁজে চলেছে। এছাড়াও আমি একটা জিনিস বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে অ্যালিসের কথা। অ্যালিস হেভি আয়ন কলিশন করছে এবং সেখানে খুব হাই টেম্পারেচার এবং হাই ডেন্সিটিতে ম্যাটার, পার্টিকেল ফিজিক্সের ম্যাটার কিরকম হয় সেটা খুঁজছে। সেটা আমাদের বিশ্বব্রহ্মাণ্ড মানে ইউনিভার্স তৈরির কয়েক মাইক্রোসেকেন্ড বাদে যেরকম ছিল একটা গরম স্যুপ, একের পর 6টা শূন্য লিখলে যেরকম 11টা শূন্য লিখলে যেরকম টেম্পারেচার হয় 10 to the 11 ডিগ্রি কেলভিন, সেই রকম টেম্পারেচার ছিল। সেই টেম্পারেচারে কিরকম জিনিসপত্র ছিল সেটা অ্যালিস খুঁজছে। সেটাও একটা বড় চ্যালেঞ্জ, সেটাও এলএসসিতে খোঁজা হচ্ছে, তার ডেটা আসছে, সেগুলো আমরা অ্যানালাইজ করব। আমরা আরো বেশি কিছু এক্সাইটিং রেজাল্ট আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো উইদিন ইয়ার্স। সো লাইফ ইজ মোর এক্সাইটিং আফটার হিগস। কিছু জিনিস বুঝতে পেরেছি, অনেক কিছুই এখনো জানা বাকি আছে। এলএসসি এছাড়াও নতুন কিছু অ্যাক্সেলারেটর আসছে, যেমন ডার্মস্টাডে ফেয়ার বলে একটা কোলাবোরেশন আছে, ফেসিলিটি ফর অ্যান্টিপ্রোটন আয়ন রিসার্চ। সেখান থেকে আমাদেরও কিছু কিছু পার্টিকেল ফিজিক্সের বা নিউক্লিয়ার ফিজিক্সের ডেটা আসবে, যেগুলো আগামী কয়েক দশকে পার্টিকেল ফিজিক্সকে যথেষ্ট ভাইব্রেন্ট রাখবে। আমি আশা করব আপনারা সবাই এটা এনজয় করবেন। কয়েকটা কাজ এখনো বাকি আছে, সেটা হচ্ছে
চেক দ্য ট্যাটু মানে ফাইনাল এক্সপেরিমেন্ট করার, সেটা হচ্ছে লাইফ বিয়ন্ড দ্য স্ট্যান্ডার্ড মডেল। স্ট্যান্ডার্ড মডেলের বাইরে যেমন সুপার সিমেট্রি এইসব আছে। আর এছাড়াও কতগুলো জিনিস অ্যান্টি ম্যাটার এবং ম্যাটার এগুলো এক্সপ্লেন করা বাকি। পরে যেটা লিখেছি সেটা আপনারা নিশ্চয়ই সবাই শুনছেন চতুর্দিকে, যে ডার্ক ম্যাটার। আমরা জানি যে এই বিশ্বব্রহ্মাণ্ডের 4% আমরা দেখতে পাই, 96% পাই না। তার কিছুটা ডার্ক ম্যাটার, অনেকটাই ডার্ক এনার্জি। এটা কি দিয়ে তৈরি আমরা এখনো কিছুই জানি না, এটা পার্টিকুলারলি বলার একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা, মানে যেটা আমি একটু আগে বললাম অ্যালিস দেখবে। এই পুরো পার্টিকেল ফিজিক্সটা অ্যাট এ ভেরি হাই টেম্পারেচার, মানে 1/11 শূন্যলিতে যেরকম হয় সেই রকম দেখা, যেটা আমাদের ইউনিভার্স তৈরির সময়। হ্যাঁ, লটস অফ আদার আনএক্সপেক্টেড থিংস, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা জানি না, আমরা থিওরিটিক্যালি প্রেডিক্ট করতে পারিনি এমন কিছু। ধন্যবাদ আপনাদের সকলকে। আমরা আশা করব আপনারা সবাই এটা এনজয় করেছেন। ধন্যবাদ ডক্টর দাসকে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার, অসাধারণ একটা টক আমরা পেলাম। স্যার আপনি যদি অনুমতি দেন স্যার, আমরা ডিসকাশন সেশনটা শুরু করতে পারি স্যার। অবশ্যই, আমার কোনো অসুবিধা নেই স্যার। আমাদের মাঝে ইতিমধ্যেই সংযুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল হোসেন, আমাদের বড় ভাই। তো ইসমাইল ভাই, আপনাকে স্বাগতম আমাদের আজকের ওয়েবিনারে। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ। নমস্কার স্যার। নমস্কার স্যার, আমি জাপানে আছি, জাপান থেকে বলছি। খুব ভালো লাগলো স্যার আপনার এই কঠিন জিনিসগুলাকে খুব সহজভাবে উপস্থাপন করার জন্য। এবং এখন স্যার হিংসা হচ্ছে আপনার ছাত্রদের দেখে, যে আপনার ছাত্ররা কত লাকি যে আপনার মতো স্যারদের ক্লাস পাচ্ছে তারা। হয়তো আমরাও আমাদের স্যারদের পেয়েছি, কিন্তু যখন স্যারেরা ক্লাস নিতেন তখন হয়তো বা বুঝিনি, বোঝার চেষ্টাও করিনি। এখন ফিল করি স্যারদের ক্লাস এই অবস্থায় পেলে কত ভালো লাগতো। তো খুব ভালো লাগলো স্যার আপনার ক্লাসটা। ধন্যবাদ। আবার রিকোয়েস্ট করবো স্যার, আপনার আরো পরের কোনো আবার সেমিনারে যদি সুযোগ হয় আপনার দেয়ার, সে যদি উপস্থিত থাকতে পারি খুব ভালো লাগবে। আপনাকে রিকোয়েস্ট করি বিদমের মাধ্যমে। স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে স্যার, আমরা অনেক সময় গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে বলি যে গ্র্যাভিটন না, প্রতিটা ফোর্সের ক্ষেত্রে তো কোনো আদান প্রদান বা এরকম কোনো একটা ধারণা থাকে, যেমন আপনি বললেন স্যার। গ্র্যাভিটেশনাল ফোর্সে এরকম শোনা যায়, দেখুন ধারণা হয় যে গ্র্যাভিটন নামক এক ধরনের কণার আদান প্রদানের জন্য গ্র্যাভিটেশনাল ফোর্সের তাহলে গ্র্যাভিটনটা কি স্যার? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি আগে গ্র্যাভিটি বলার আগে বাকি 3টে ফোর্সের কথা বলি। বাকি 3টে ফোর্সকে আমরা ভালোভাবে কোয়ান্টাইজ করতে পেরেছি, ঠিক আছে? তার ফোর্সগুলোর কোয়ান্টাম মেকানিক্যাল ভার্সন আমরা লিখতে পেরেছি, এবং আমরা জানি কি ধরনের পার্টিকেল দিয়ে আদান প্রদান হয়, ফোটন, গ্লুয়ন, ডাব্লিউ এবং জেড পার্টিকেল। সমস্যাটা হচ্ছে গ্র্যাভিটিটাকে আমরা এখনো ঠিকমতো কোয়ান্টাইজ করেই উঠতে পারিনি। আমি এই ফিল্ডে কাজ করি না, অনেকেই বলেন একটা বড় অসুবিধা হচ্ছে আমরা যখন কোনো কিছুকে লিখি একটা গ্র্যাভিটেশনাল থিওরির মধ্যে লিখি, মানে এই সবগুলো ফোর্সকে আমরা যখন লিখেছি তখন অলরেডি একটা মানে স্পেশাল রিলেটিভিস্টিক কেসেই লিখেছি। গ্র্যাভিটির ক্ষেত্রে সেটাই হয়তো একটা বড় অসুবিধা কোয়ান্টাইজ করা। এখন গ্র্যাভিটনটা এখন অব্দি যা মানে গ্র্যাভিটি কোয়ান্টাইজ করার যে থিওরি আছে তাতে গ্র্যাভিটনকে বলা হয়, মানে ফোটন যেমন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মিডিয়েটর, গ্র্যাভিটন গ্র্যাভিটি ফিল্ডের মিডিয়েটর। এইটুকুই। গ্র্যাভিটি ফিল্ডের জন্য যে মিডিয়েটর সেটা আমরা ধরি গ্র্যাভিটন, কিন্তু গ্র্যাভিটন এক্সপেরিমেন্টালি দেখা যায়নি, এটা পরিষ্কার করে বলে দিই এখনো, ঠিক আছে? এবং সত্যি কথা বলতে ইউনিকলি গ্র্যাভিটি কোয়ান্টাইজই করা যায়নি থিওরিটিক্যালি, এক্সপেরিমেন্টালি তো ছেড়ে দিই। শুধুমাত্র এখন পর্যন্ত জাস্ট আমাদের ধারণা স্যার, যে এই যেই কণার আদান প্রদান, আননোন কণার আদান প্রদানের মাধ্যমে যে গ্র্যাভিটেশনাল ফোর্সের আমরা অস্তিত্ব পাচ্ছি, সেই আননোনটাই হচ্ছে গ্র্যাভিটন এখন পর্যন্ত, এটাই কি স্যার? হ্যাঁ, আমরা ধরে নিয়েছি যে গ্র্যাভিটি যদি আমরা কোয়ান্টাইজ করতে পারি তাহলে একটা কণার আদান প্রদান হয়, এবং সেই কণাটাই হচ্ছে বেসিক্যালি গ্র্যাভিটি। এইটুকুই আমরা জানি, কিন্তু এটা এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, যদি আমরা কোয়ান্টাইজ করতে, এখন অবধি কিন্তু ইউনিকলি আমরা গ্র্যাভিটি কোয়ান্টাইজ করতে পারিনি, ঠিক আছে? বাকিগুলো পেরেছি। আর গ্র্যাভিটনের স্পিন যা থিওরি আমাকে প্রেডিক্ট করে, গ্র্যাভিটেশনের স্পিন হচ্ছে 2।
এই সবকটাই যে পার্টিকেল গুলো মিডিয়েট করে সবগুলোই বোজন, ঠিক আছে? সবগুলো বাকিগুলো সবারই স্পিন 1, গ্র্যাভিটনের স্পিন হচ্ছে 2। এত অবধি জানা আছে। ধন্যবাদ স্যার। আমাদের একটা কোশ্চিন আসছে, সঞ্জয় পাল নামে একজন ভিউয়ার আমাদেরকে একটা কোশ্চিন করেছে, হিগস ফিল্ড নিয়ে যদি স্যার কিছু বলতেন। আর একটা প্রশ্ন ছিল কোয়ান্টাম গ্র্যাভিটি, ওনারই দুটো প্রশ্ন, একটা হলো হিগস ফিল্ড নিয়ে উনি জানতে চেয়েছে, আর একটা হলো কোয়ান্টাম গ্র্যাভিটি নিয়ে। আচ্ছা, কোয়ান্টাম গ্র্যাভিটি আমি বললাম বেসিক্যালি যে কোনো আমাদের এই ফোর্স গুলোকেই কোয়ান্টাইজ করা হয়, মানে কোয়ান্টাইজ করলে তার একটা মিডিয়েটিং পার্টিকেল পাওয়া যায়। সত্যি কথা বলতে কোয়ান্টাম ফিল্ড থিওরিটিক ভার্সন লিখলে একটা মিডিয়েটিং ফিল্ড পাওয়া যায়। তো গ্র্যাভিটির জন্য আমরা সেটা এখনো লিখে উঠতে পারিনি। গ্র্যাভিটিকে কোয়ান্টাইজ করতে পারলে যে থিওরিটা দাঁড়ায় সেটাই বেসিক্যালি কোয়ান্টাম গ্র্যাভিটি। আমরা এখনো ইউনিকলি গ্র্যাভিটি কোয়ান্টাইজ করতে পারিনি। এক। 2 নম্বর কথা হচ্ছে হিগস ফিল্ডের কথা। এই পার্টিকেল ফিজিক্স গভর্ন করে যে থিওরিটা সেটা হচ্ছে কোয়ান্টাম ফিল্ড থিওরি। কোয়ান্টাম ফিল্ড থিওরি আমাকে বলে যে করেসপন্ডিং টু এভরি পার্টিকেল দেয়ার ইজ এ ফিল্ড, সেটা ইলেকট্রনের জন্যই হোক, সেটা প্রোটনের জন্যই হোক, সেটা কোয়ার্কের জন্যই হোক, সেটা হিগসের জন্যই হোক, সেটা একটা ফিল্ড আছে। এবং হিগসের জন্য যে ফিল্ডটা আছে সেটাই বেসিক্যালি হিগস ফিল্ড, আর কিছুই না। ধন্যবাদ স্যার। স্যার একটা প্রশ্ন ইনবক্সে আসছে স্যার, কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা আপনি যদিও বলেছেন, তারপরেও জানতে চাচ্ছি যেটা তৈরি করা সম্ভব কিনা। যদি আমরা জানি যে বিগ ব্যাং বোধহয় করা হয়ে গেছে আমাদের সেই এক্সপ্লেন, আমি 2 মিনিট বলি। আমি বলেছিলাম প্রোটনের মধ্যে দুটো প্রোটনের মধ্যে কিছু কোয়ার্ক আছে, এবার নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলো প্রোটন আছে। জি স্যার। যদি আমি ধরা যাক আমি ওগুলোকে গরম করছি, আমি কথা বলতে বলতে দেখছি আমার কাছে আর কোনো স্লাইড আছে কিনা যেটাই খুব সুন্দরভাবে এটা বলা যাবে। আমি যদি পাই সেটা দেখাবো, তাহলে খুবই ভালো হয়। তাহলে প্রীতম আশা করি একটা স্লাইড দেখাতে অসুবিধা হবে না, তাই তো? না না, সমস্যা নেই স্যার, দেখানো যাচ্ছে। আচ্ছা, আমি চেষ্টা করছি সেটা আমি দেখাতে পারি কিনা। যাই হোক, আমি বলতে থাকি। আমি বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে, ধরা যাক আমি এক গাদা প্রোটন নিয়েছি, নিয়ে সেগুলোকে গরম করছি। গরম করলে কি হবে? গরম করলে যেটা হবে সেটা হচ্ছে যে সেই প্রোটনগুলো বড় হতে থাকবে। বড় হতে হতে এক সময় তারা ওভারল্যাপ করবে। ধরা যাক দুটো প্রোটন ওভারল্যাপ করবে। এবার তার ভেতরে যে কোয়ার্কগুলো আছে সেটা প্রথম প্রোটনের না দ্বিতীয় প্রোটনের সেটা তো আর বলা যাবে না, সেটা তো যে কোনো প্রোটনের হতে পারে, তাই না? জি স্যার। তাহলে আমি একটা বড় জায়গা পাবো যেটা এই প্রোটন থেকে, যেটা এটা থেকে বড়, একটা প্রোটন থেকে বড়, যেখানে কোয়ার্ক গুলো আছে, ঠিক আছে? আর গ্লুয়ন আমি বলেছি, গ্লুয়ন হচ্ছে দুটো কোয়ার্কের মধ্যে ইন্টারঅ্যাকশনটা ঠিক করে। তাহলে আমি একটা বড় জায়গা পাবো, কিন্তু কখন পাবো সেটা সব থেকে ইম্পর্টেন্ট। আমি পাবো সেটা অ্যাট ভেরি হাই টেম্পারেচার। কত টেম্পারেচার? সেটা হচ্ছে অ্যাবাউট 1-এর পরে 11টা শূন্য লিখলে যেত টেম্পারেচার হয় তত টেম্পারেচার আমি গরম করতে 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 পাবো, ঠিক আছে? খুব গরম। তাহলে সেই গরমের মধ্যে আমি যখন ওটা পাবো তখন সেই, এবার এটা এত ইম্পর্টেন্ট কেন? এটা এত ইম্পর্টেন্ট হচ্ছে ইউনিভার্স তৈরির সময় এই টেম্পারেচার ছিল। জি স্যার। সো সেটাকেই বলা হয় কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা। স্যার ধন্যবাদ। আমাদের মাঝে আমাদের আরেকজন শিক্ষক যুক্ত হয়েছেন, বেগম। আমি 1 মিনিট সময় আমাকে দেবেন? আমি একটা স্লাইড পেয়েছি। জি 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 স্যার, অফকোর্স। আমি সেই স্লাইডটা একটুখানি দেখাতে চাই। ওকে স্যার। এটা আমাকে আরেকবার শেয়ার স্ক্রিন করতে হবে, তাই তো? জি স্যার। আমাকে 1 মিনিট সময় দিন, আমি শেয়ার স্ক্রিন করব। এই ছবিটা দেখুন, এই ছবিটা দেখুন, বাঁদিকের ছবিটা। নীল জায়গার মধ্যে যে ছোট ছোট গোলগুলো আছে সেই গোলগুলো হচ্ছে নিউক্লিয়াস। সেই গোলগুলো হচ্ছে নিউক্লিয়াস। আমি দুটো জিনিস করতে পারি, আমি গরম করতে পারি অথবা আমি খুব জোরে চাপ দিতে পারি। একটার মানে হচ্ছে টেম্পারেচার, একটার মানে হচ্ছে ডেনসিটি, খুব জোরে চাপ দেওয়া।
গরমই করি আর চাপই দিই, এই প্রত্যেকটা গোল একটা উপর আরেকটা ঘাড়ে গিয়ে পড়বে। এক একটা গোল হচ্ছে প্রোটন বা নিউট্রন। এই একটা প্রোটন যখন আরেকটা প্রোটনের সঙ্গে ওভারল্যাপ করবে, তখন ভেতরের কোয়ার্কগুলো কার, এর প্রথম জনের না দ্বিতীয় জনের, তার কোনো আইডেন্টিটি থাকবে না। ফলে যে ছবিটা তৈরি হবে সেটা হচ্ছে একদম ডান দিকের ছবিটা, কতগুলো কোয়ার্ক আর গ্লুয়ন ইন্ডিভিজুয়াল, সেটাকে বলা হচ্ছে কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা। এই টেম্পারেচার দিয়ে যেটা তৈরি হয় সেটা আমাদের আর্লি ইউনিভার্সে ছিল, আর কম্প্রেস করে ডেন্সিটিতে যেভাবে কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা তৈরি হয় সেটা নিউট্রন স্টারের মধ্যে থাকে, যেটা যেখানে ডেন্সিটি খুব বেশি, 10⁻15 গ্রামস পার সেন্টিমিটার কিউব, একের পেছনে 15টা শূন্য, সেটাকে দিয়ে জলের ডেন্সিটিকে গুণ করলে যা হয় তাই। বলুন। জি স্যার। স্যার ধন্যবাদ স্যার। আমাদের মাঝে ইতিমধ্যে স্যার যুক্ত হয়েছেন আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আবু সাইদ। আবু সাইদ, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আদাব স্যার। কোনো প্রশ্ন থাকলে করতে পারো স্যার। হ্যাঁ স্যার, আশা করছি ভালো আছেন। আমার প্রশ্নটা হলো মানে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর উইক নিউক্লিয়ার ফোর্স। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আমরা খুব ভালোভাবে ছাত্রদের বোঝাতে পারি যে নিউট্রন প্রোটনের মধ্যে বা কোয়ার্কের মধ্যে যে ইন্টারঅ্যাকশন ফোর্সটা, সেটাকে আমরা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বলছি। কিন্তু যখন উইক নিউক্লিয়ার ফোর্স বোঝাতে যাই তখন আমরা শুধু বলি যে যেখানে ডিকে হয় সেখানে উইক নিউক্লিয়ার ফোর্সটা কাজ করে। তো এটাকে কি আমরা আরো স্পেসিফিক ভাবে যে এখানে উইক নিউক্লিয়ার ফোর্সটা কিভাবে কাজ করছে আরো যদি ব্রিফলি ভালোভাবে বলা যায় কিনা? একটু উল্টো দিক থেকে বলা যায়, সেটা হচ্ছে কিছু কিছু ডিকে বা কিছু কিছু রিয়াকশন, শুধু ডিকে নয়, যেগুলো স্ট্রং ফোর্স দিয়ে এক্সপ্লেইন করা যায় না। ঠিক আছে? যেগুলো শুধু এভাবে বলা যেতে পারে যেগুলো স্ট্রং ফোর্স দিয়ে এক্সপ্লেইন করা যায় না। ঠিক আছে? তাদের যে টাইম স্কেল, প্রত্যেকটা ডিকে কথাটা এই জন্য ইম্পর্টেন্ট এখানে, যে তার ডিকে মানেটা কি, যে একটা পার্টিকেলের একটা লাইফ টাইম আছে, সে ডিকে করে যায় অন্য পার্টিকেল, একটা লাইফ আছে, সেই লাইফের পর সে ভেঙে যায়, বা হাফ লাইফ আছে, সেই লাইফের পরে সে ভেঙে যায়। এখন সেই লাইফটার টাইম আছে, সেই টাইমটা স্ট্রং ফোর্সের সঙ্গে কমেন্সুরেট নয়, মেলে না। ঠিক আছে? স্ট্রং ফোর্স হলে তার সেই লাইফ টাইম হওয়ার কথা নয়। সেটা যেরকম, সেটা রিলেটেড টু, কেন নয়, সেটা রিলেটেড টু স্ট্রেংথ অফ ইন্টারঅ্যাকশনের সঙ্গে। স্ট্রেংথ অফ ইন্টারঅ্যাকশন স্ট্রং হলে, স্ট্রং মানেটা কি, স্ট্রেংথ অফ ইন্টারঅ্যাকশন খুব বেশি, স্ট্রেংথ অফ ইন্টারঅ্যাকশন বেশি হলে সেই লাইফ টাইম পাওয়ার কথা নয় আমার। যত স্ট্রেংথ অফ ইন্টারঅ্যাকশন হলে আমার সেই লাইফ টাইম পাওয়ার কথা বা সেরকম রিয়াকশন হওয়ার কথা, তা সেটা স্ট্রং থেকে অনেক উইক। নিউক্লিয়াসের মধ্যে যা যা ফোর্স থাকে বা ইলেকট্রোম্যাগনেটিক থেকেও অনেক উইক, ফলে সেটাকে আমরা উইক ফোর্স। এটা একটা নতুন ফোর্স, এইভাবে বলা যেতে পারে, একটা নতুন ফোর্স যেখানে ওই ডিকে বা রিয়াকশন গুলো স্ট্রং ফোর্স বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দিয়ে এক্সপ্লেন করতে পারছে, তাদের যে স্ট্রেংথ সেটা দিয়ে এক্সপ্লেন করতে পারছে। এটা আর একটু মজার ফোর্স, যে আমরা জানি যে ফোর্স গুলা একত্রিত করতে চাই কিন্তু উইকটা হচ্ছে ভেঙে দিচ্ছে বা ডিকে করতেছে, ভেঙে দিচ্ছে। এটা একটু ইন্টারেস্টিং। নিশ্চয়ই। ধন্যবাদ স্যার। আমরা আরো কিছু প্রশ্ন পেয়েছি, এর মধ্যে যেরকম একটা প্রশ্ন আছে যে ইজ স্ট্রিং থিওরি নট এ কোয়ান্টাম গ্র্যাভিটি, এরকম একটা প্রশ্ন। আরেকবার প্রশ্নটা বলুন। ইজ স্ট্রিং থিওরি ইজ নট এ কোয়ান্টাম গ্র্যাভিটি? আমি কোয়ান্টাম গ্র্যাভিটিতে কাজ করি না, যেটুকু লোকমুখে শুনে বলতে পারেন যে কোয়ান্টাম গ্র্যাভিটি, যে গ্র্যাভিটিকে কোয়ান্টাইজ করার দুটো পদ্ধতি আছে বলে আমার জানা আছে। একটা বলা হয় ক্যানোনিক্যাল কোয়ান্টাম গ্র্যাভিটি, আর ক্যানোনিক্যাল কোয়ান্টাইজেশন, আর একটা হচ্ছে বেসিক্যালি স্ট্রিং থিওরি। স্ট্রিং থিওরি একটা উপায় গ্র্যাভিটিকে কোয়ান্টাইজ করার, কিন্তু সেটা এখনো রিজলভ হয়নি। আর একটা প্রশ্ন ছিল যে এলএসসির আগে এক্সপেরিমেন্টের ক্যালকুলেশনটা কোথায় হলো, এরকম একটা প্রশ্ন, বা হতো এলএসসির আগে থিওরিটিশিয়ানরা করতেন এবং নানা জায়গাতেই হতো। আচ্ছা, এলএসসির আগে লেব ছিল তো, এবং আরো অনেক পার্টিকেল অ্যাক্সিলারেটর ছিল, টেভারটন এখনো আছে, ফলে সেই নানা জায়গাতেই পার্টিকেল এক্সপেরিমেন্ট হয়েছে। থ্যাংক ইউ। একটা প্রশ্ন ছিল এরকম আছে, গ্র্যাভিটেশনাল ওয়েভের সাথে কি কোনোভাবে কোয়ান্টাম গ্র্যাভিটির সম্পর্ক আছে কিনা? এখনো অবধি সেরকম কিছু পাওয়া যায়নি। গ্র্যাভিটেশনাল ওয়েভের সঙ্গে কোয়ান্টাম গ্র্যাভিটি
কোনো সম্পর্ক এখনো অবধি কোনো কিছু রিপোর্টেড হয়নি। স্যার আরেকটা প্রশ্ন ছিল, হাউ হিগস বোসন কনফার্ম অ্যাবাউট দ্য এসএম, ক্যান ইউ রিপিট ইট শর্টলি? মানে উনি আবার ওই হিগস বোসন সম্পর্কে একটু জানতে যাচ্ছে। আরেকটা প্রশ্ন রিলেটেড, যে হাউ ইজ দ্য হিগস বোসন রিলেটেড টু বিগ ব্যাং? বিগ ব্যাং এর ঘটনার সঙ্গে তো রিলেটেড নয়, মানে বিগ ব্যাং এর যেটা হয়েছিল কোথাও একটা অবশ্যই আর্লি ইউনিভার্সের সিমেট্রি ব্রেকিং হয়েছিল, যে সিমেট্রি ব্রেকিং এ মাস জেনারেশন হয়েছিল, এই পার্টিকেল গুলো সব মাস পেয়েছিল, ঠিক আছে? তো সেই সিমেট্রি ব্রেকিং এর সঙ্গে যখন এই আমাদের সমস্ত পার্টিকেল মাস পেয়েছে, তো এই মাসগুলো জেনারেটেড হওয়ার জন্য হিগস বোসন দায়ী। স্যার আরেকটা প্রশ্ন আমরা পেয়েছি, যে ব্রিফ, মানে উনি একটু সংক্ষেপে জানাতে চাচ্ছে যে পার্টিকেল ইন্টারাকশন ইন নিউটন স্টার, মানে যদি সংক্ষেপে স্যার বলা যায় নিউটন স্টার সম্পর্কে আমাদের অনেকেরই আগ্রহ আছে, যদি স্যার একটু বলতেন। আচ্ছা, নিউট্রন স্টার কিভাবে তৈরি হয়, আমি এটা কি আলোচনা হয়েছে কোথাও এখানে? হালকা আলোচনা হয়েছিল, আপনি আবার বলতে পারেন। নিউট্রন না হ্যাঁ, স্লাইড কি অ্যাড করে দিব স্যার? না দরকার নাই স্যার। আমি একটা স্লাইড একটা অ্যাড করার চেষ্টা করছি, তবে আমি বলতে থাকি। আচ্ছা, এইটা নিশ্চয়ই আলোচনা হয়েছে যে আমাদের এই তারাগুলোতে যে ফুয়েল বিভিন্ন রকমের থাকে, যে ফুয়েল গুলো জ্বলছে বলে আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি, ইনক্লুডিং আমাদের সান যেটা, ঠিক আছে, সেটা ফুয়েল গুলো জ্বলতে জ্বলতে একসময় তো ফুয়েল গুলো সব ফুরিয়ে যাবে। জি স্যার। এবার সে ফুয়েল গুলো যখন ফুরিয়ে যাবে, তখন স্টারটা কি হবে? স্টারটা কোলাপস করতে শুরু করবে। স্টারটা কোলাপস করতে যখন শুরু করবে, তখন কেন কোলাপস করতে শুরু করবে? কারণ একটা স্টার স্টেবল থাকে দুটো কারণে। তার বাইরের দিকে থাকে থার্মাল ফোর্স, এই যে জ্বলছে, আরেকটা কারণে তার গ্র্যাভিটেশনাল ফোর্স ইনসাইড, ঠিক আছে? এবার করতে করতে যখন এই যখন এটা কোলাপস করতে শুরু করবে, তখন বাইরের দিকে একটা শক জেনারেট করে। যখন ফুয়েলটা পুড়ে যাবে, বাইরের দিকে কোনো ফোর্স থাকবে না, শুধু ভেতর দিকে গ্র্যাভিটি থাকবে, এবং একটা নতুন একটা ফুয়েল জেনারেট করবে, একটা নতুন একটা শক কোলাপস করতে শুরু করে, এবং তখন একটা শক জেনারেট করে। এই শকটাকে বলা হয় বেসিক, সেটা যেটা করে বাইরের ম্যান্টেলটাকে চতুর্দিকে ছিটকে ফেলে দেয়। তারপরে বাইরের ম্যান্টেলটাকে যখন চতুর্দিকে ছিটকে ফেলে দেয়, তখন এই জিনিসটাকে বলা হয় সুপারনোভা। ভেতরে তখন একটা নতুন ম্যাটার তৈরি হয়, যে ম্যাটারটা হতে পারে হোয়াইট ডোয়ার্ফ বা নিউট্রন স্টার বা ব্ল্যাক হোল। হোয়াইট ডোয়ার্ফ মূলত ইলেকট্রন দিয়ে তৈরি, নিউট্রন স্টার মূলত নিউট্রন দিয়ে তৈরি, এবং কিছু প্রোটনও আছে। এছাড়া ব্ল্যাক হোল তো একটা সিঙ্গুলার। আমি সেই সব জায়গায় যাচ্ছি না, সোজা নিউট্রন স্টারই আসছে। নিউট্রন স্টার মূলত তৈরি হচ্ছে নিউট্রন দিয়ে। তারা কেন স্টেবল? কারণ তারা ফার্মিয়ন, এবং সেই ফার্মিয়ন গুলো বেসিক্যালি স্টেবল হয় ফার্মি ডিজেনারেসি প্রেশারের জন্য। নিউট্রন স্টার ভেতর দিকে টানে গ্র্যাভিটির জন্য, বাইরের দিকে ধাক্কা দেয় ফার্মি ডিজেনারেসি প্রেশারের জন্য। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এই নিউট্রন স্টারের ভেতরে ডেনসিটি কত? একটা হচ্ছে 10⁻15 গ্রামস পার সেন্টিমিটার। এতটা বেশি ডেন্স হতে পারে এই নিউট্রন স্টার, কেমন? এবার এটার ভেতরে ডেন্সিটি প্রচন্ড স্ট্রং, এবং সেই জন্য ভেতরে কোয়ার্ক গ্লুয়নও থাকতে পারে, এবং নানা রকম জিনিস থাকতে পারে, এটা আমরা জানি না। সমস্যা কোথায়? নিউট্রন স্টারের ভেতরে হাত দিয়ে দেখা যায় না, এটা ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট না। ফলে আপনি যা দেখতে পান নিউট্রন স্টারের সারফেস থেকে, নিউট্রন স্টারের ভেতর থেকে নিউট্রন স্টারের সারফেস অবধি যা ইনফরমেশন এসে পৌঁছায়, সেটাকে অ্যানালাইজ করেই আমরা একমাত্র চেষ্টা করতে পারি যে নিউট্রন স্টারের ভেতরে কি আছে জানার। আমরা এক্সপেক্ট করি এর ভেতরে কোয়ার্কস এবং গ্লুয়নস আছে। থ্যাংক ইউ স্যার। আমাদের লাস্ট একটা কোশ্চেন আছে, যেটা হলো আবার ওই হিগস বোসন নিয়ে। হিগস ফিল্ড generates only the rest mass of a proton or also create relativistic mass of a proton? মানে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আছে। এবং আরেকজন জিজ্ঞাসা করছে, স্ট্যান্ডার্ড মডেল
মডেলে কোনটি অ্যান্টি পার্টিকেলকে স্থান দেওয়া মানে কোনো অ্যান্টি পার্টিকেল স্থান দেওয়া হয়নি কেন? হিগস, আমরা যা মাসের কথা বলেছি এখন অব্দি রেস্ট মাসের কথাই বলেছি, রেস্ট মাস বাদে খুব একটা কিছু বলি। আচ্ছা, ঠিক আছে। আর আমি যা পার্টিকেল স্পেকট্রাম দেখিয়েছিলাম, হ্যাঁ, অর্থাৎ কোয়ার্ক আছে, ইলেকট্রন আছে, এগুলো দেখিয়েছিলাম, তো এর প্রত্যেকটার অ্যান্টি পার্টিকেলও আছে, সেটা আমি আলাদা করে আর বলি। প্রত্যেকটা কোয়ার্কের অ্যান্টি কোয়ার্ক আছে, প্রত্যেকটাই ফার্মিয়নের মানে প্রত্যেকটা লেপটনের মানে ইলেকট্রন মিউয়ানটাও প্রত্যেকের অ্যান্টি ফার্মিয়ন অ্যান্টি লেপটনও আছে। অবশ্যই বোজনগুলোর অ্যান্টি পার্টিকেল তারা নিজে। ধন্যবাদ স্যার। আমাদের মনে হয় কোশ্চিন শেষের দিকে, কোশ্চিন আর নাই স্যার। তো ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর একটা ওয়েবিনার হলো স্যার। এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানি আপনি অনেক ব্যস্ত, তারপরেও আমাদেরকে সময় দিয়েছেন, আমরা অনেক কৃতজ্ঞ আপনার প্রতি। এবং ছাত্রছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে আমি আবার রিকোয়েস্ট করতে চাই যে স্যার, ভবিষ্যতে যদি সুযোগ হয় আপনি আমাদেরকে আবার একটু সুযোগ দিবেন, আমরা কৃতজ্ঞ হব স্যার। ধন্যবাদ স্যার, এবং আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যোগাযোগ থাকবেন। নমস্কার।